স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষে এবং বিশ্বে মানুষের মধ্যে সেই বেদান্তের যে বাণী, এনকারেজিং, লাইফ গিভিং, স্ট্রেংথেনিং মেসেজ অফ বেদান্ত মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, যাতে করে মানুষ আরো সামর্থ্য লাভ করতে পারে, শক্তি লাভ করতে পারে, নিজেকে দিন দুর্বল যাতে না ভাবে। এটাই স্বামীজি চেয়েছিলেন সারা পৃথিবীতে প্রচার করার জন্য। সেই জন্য তিনি আমেরিকা গেছেন তার গুরুর নির্দেশে, এবং আমেরিকা এরও পাশ্চাত্যে গেছেন, বেদান্তের প্রচার করেছেন। ভাববেন না বেদান্তের প্রচার করেছেন বলে স্বামীজি উঠে দাঁড়িয়েছেন, হ্যাঁ সকলে বেদান্তের কথা গ্রহণ করেছে, তা নয়। ভাববেন না যে প্রথম চিকাগো বক্তৃতায় যেটি হয়েছিল প্রথম দিনে ওপেনিং সেশনে, মাত্র 4 মিনিটের বক্তৃতায় স্বামী বিবেকানন্দ হাজার হাজার মানুষের হৃদয়কে জয় করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বেদান্ত প্রচারে কত বাধা বিপত্তি, কত অসুবিধা, এমনকি তার চরিত্র পর্যন্ত হনন করতে তারা ছাড়েনি, হিংসাপরায়ণ হয়ে। এবং এই ক্ষেত্রে একটি ঘটনার কথা উল্লেখ করি। যখন স্বামীজি নিজেকে খুব বিপন্ন বোধ করছেন, চারিদিক থেকে তার উপরে আক্রমণ হচ্ছে, স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেয়া হোক, একটা প্রস্তাব গৃহীত হোক যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের, তিনি হিন্দু, তিনি বেদান্তে বিশ্বাস করে, এবং তিনি যে পাশ্চাত্যে যে বেদান্ত প্রচার করছেন সেটি খুবই প্রশংসনীয় এবং ফলপ্রসূ হবে, এরকম একটা রেজলিউশন চাইছিলেন। এবং এই রেজলিউশন পাঠাতে বলছেন, গুরু ভাইদের পাঠাতে বলছেন, তোমরা একটা লিখে পাঠাও তাড়াতাড়ি। স্বামীজি খুব বিপন্ন বোধ করছিলেন। এবং এই যে একটা বিরাট সিদ্ধান্ত, একটা রেজলিউশন গ্রহণ করা হয়েছিল একটি মিটিংয়ে, টাউন হলে। এই মিটিংয়ের আয়োজন করেছিলেন কিন্তু অন্য গুরু ভাইদের সঙ্গে সহায়তা নিয়ে, এবং দিন রাত পরিশ্রম করেছিলেন স্বামী অভেদানন্দজি। এই কলকাতার যত জ্ঞানী গুণী বিদ্বান, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ সকলকে একত্র করেছিলেন সভায়, এবং সেই সভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছিল, খুব সুন্দর প্রস্তাব গৃহীত হয়েছিল। সেটা আমি পড়ছি না, সময় কম। খুব সুন্দর প্রস্তাব। সেখানেও আবার গোলমাল, মানে মানুষ কিরম, মানে সেখানেও গোলমাল। এই জাস্টিস, ওর নাম ভুলে গেলাম, ওনাকে বলা হয়েছিল যে আপনি এই সভার সভাপতিত্ব করুন। নামটা ভুলে গেলাম, এর মনে পড়লে বলবো। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক। ওকে বলো আমি সভার সভাপতিত্ব করতে পারবো না। কেন? বলছে তো কাইতের ছেলে, ও তো ব্রাহ্মণ নয়, ও তো সন্ন্যাসের কোনো অধিকার নেই, ওর এই সভায় আমি সভাপতিত্ব করতে পারবো না। তখন অনেক কষ্টে রাজি হলো ওই উত্তরপাড়ার জমিদার শক্তিবাবুর দাদু বোধহয়, প্যারিমোহন মুখার্জি। তিনি রাজি হলেন, ঠিক আছে তিনি সভাপতিত্ব করবেন। আরে বিদেশের লোকদের কথা বলছেন যে আমরা অনেক অবহেলিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এই পাদ্রীর বিদেশের কাছে। স্বামীজি কি ভারতবর্ষের মানুষের কাছে কি কম লাঞ্ছিত হয়েছেন নাকি? চিন্তা করুন, ভাববেন না স্বামী বিবেকানন্দ রাতারাতি গিয়ে একবার বেদান্তে বিরাট প্রচার করলেন, হয়ে পড়ে গেল। ভারতবর্ষের মানুষ কি করেছে, কলকাতার মানুষ কি করেছে? যখন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে এলেন, সারা ভারতবর্ষ জেগে উঠেছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। এই কলকাতার লোকেরা চুপচাপ বসে বসে ভাবছে কি করবে, করবে কি করবে না, কি করা যায়। যদি অনেক কষ্টে লোকজন ডেকে একটা অভ্যর্থনা কমিটি তৈরি হলো, অনেক বড় বড় লোকরা ছিলেন, তাকে অভ্যর্থনা দেওয়া হলো। এবং শুনলে নিজের মাথা হেঁট হয়ে যায় বাঙালি হয়ে। এবং যত খরচা হয়েছিল অভ্যর্থনা কমিটি তাকে অভ্যর্থনা করতে, সমস্ত কিছু বিলটাও স্বামী বিবেকানন্দকে পাঠিয়ে দেওয়া হলো। কি লজ্জার ব্যাপার, চিন্তা করুন তো। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের জানা উচিত, এগুলি ইতিহাস জানা উচিত। এবং সেই সবাই গৃহীত হলো, এবং সেই প্রস্তাবটি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো। এবং আমেরিকা পাঠিয়ে দেওয়ার ফলে স্বামী বিবেকানন্দের পক্ষে যথেষ্ট
সহজ হয়েছিল সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার এবং বেদান্ত প্রচার করার। শুধু তাই নয়, স্বামীজি দেখলেন তিনি বেদান্তের প্রচার তো করলেন, কয়েক বছর ধরে করলেন। তিনি 1893-তে আমেরিকায় গিয়েছিলেন এবং তিনি খুব সম্ভবত 1897 খ্রিস্টাব্দে ফিরে এসেছিলেন। কয়েক বছর তিনি বেদান্ত প্রচার করেছেন স্বামীজি, এবং বেদান্ত প্রচারের বীজ তিনি বপন করেছিলেন। তারপর ভাবলেন যে এবার দেশে ফিরে যেতে হবে, ভারতবর্ষে ফিরে যেতে হবে। তিনি খোঁজ করছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে তার অবর্তমানে এই বেদান্তে প্রচার কার্যের ভার কাকে দেওয়া হয়। যদিও তার 1 বছর 2 বছর আগে সারদানন্দজি গেছিলেন, তুরিয়ানন্দজি 2-3 বছর গিয়েছিলেন, কিন্তু তবুও বিরাট প্রচার কার্যের ভার, এবং এই প্রচার কার্য করতে গেলে বিদেশে এবং বেদান্তকে গ্রহণযোগ্য করে তুলতে গেলে এমন একজন ব্যক্তির দরকার, সন্ন্যাসীর দরকার, যে কিনা সব আক্রমণকে প্রতিহত করতে পারবে এবং বেদান্তের প্রচার এবং প্রসার করতে পারবে। সেই জন্য তিনি কাকে আহ্বান করলেন স্বামী অভেদানন্দজিকে। দেখুন, এই যে উনি ডাকলেন স্বামীজি বা কিছু, এই যা কিছু যখন অবতার আসেন, যা কিছু ঘটে, সমস্ত কিন্তু দৈব পরিকল্পিত, ডিভাইন প্ল্যান, পূর্ব নির্দিষ্ট। কারণ বলছি, মর্নিং শোজ দ্য ডেজ। এই যে আমার পূর্ববর্তী বক্তা অর্থাৎ নিত্য মুক্তানন্দজি বলছিলেন যে কালী তপস্বী, কালী বেদান্তী। এই অভেদানন্দজি প্রথম থেকে কালী মহারাজ, তিনি শাস্ত্রে তার অত্যন্ত আগ্রহ ছিল এবং এই শাস্ত্র নিয়ে গুরু ভাইদের সঙ্গে অনেক আলোচনা করতেন, বেদান্ত, গীতা, উপনিষদ। এবং তিনি খুব সুন্দরভাবে এই শাস্ত্রকে অধিগত করেছিলেন। তার একটা বড় কারণ হচ্ছে তিনি সংস্কৃতে তার অধিকার ছিল। যদি সংস্কৃতে ভালো অধিকার থাকা যায়, শাস্ত্র ততই কিন্তু ভালোভাবে বোধগম্য হয়। এটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল ওনার। এবং যেহেতু তিনি গুরু ভাইদের সঙ্গে, তো অনেকের সঙ্গে এই আলোচনা করতেন, শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক করতেন, সেই জন্যে তার আর এক নাম ছিল বেদান্তি, কালী বেদান্তী, কালী তপস্বী আর কালী বেদান্তী। এবং এটা সমস্ত কিছু দেখা যাচ্ছে প্রি প্ল্যান্ড। এবং যেটা বলছিলাম আমার পূর্ববর্তী বক্তা, যে মা বুঝতে পেরেছিলেন, মাঝে পরমাম প্রকৃতি যেটি লিখলেন, রচনা করলেন, মা শুনে এত মুগ্ধ হলেন, আনন্দিত হলেন যে তিনি প্রায় সমাধিস্থ হয়ে পড়লেন। পরে বলছেন যে বাবা, তোমার জিহ্বায় মুখে সরস্বতী বসুক। কারণ মা বুঝতে পারতেন যে তাকে একদিন বেদান্ত প্রচারে যেতে হবে, যদিও না বললেও। এবং সত্যি সত্যি তার মুখে সরস্বতী বসেছিল। যে ভবিষ্যৎবাণী মা করেছিলেন, সেটা তো বৃথা হবার নয়।